সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, ডক্টর ইউনূসকে প্রতিনিধি দলের আশ্বাস। দিনভর বৃষ্টিতে নাকাল দেশের বিভিন্ন অঞ্চল, বহু নিচু এলাকায় জলাবদ্ধতা। পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, চান আগাম ভোট। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ডক্টর ইউনূসের সাথে প্রতিনিধি দলের ঘণ্টাব্যাপী বৈঠকে রাজনীতি, অর্থনীতি এবং পরিবেশ সংক্রান্ত নানা ইস্যু উঠে আসে। বৈঠকের পর যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফাইড ফেসবুক পেজ এক পোস্টে জানায়, যেহেতু বাংলাদেশ আরও ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায়, যুক্তরাষ্ট্র সেই প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত রয়েছে। 6 সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আগে পররাষ্ট্র এবং অর্থ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রথমে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক হয়। পরে দেশটির দূতাবাসের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। পরে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিনের সঙ্গেও প্রতিনিধি দলটির সদস্যরা বৈঠক করেন। এতে বাংলাদেশের পক্ষ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সহায়তা চাওয়া হয়। এছাড়া অন্তর্বর্তী সরকারের আর্থিক খাতে সহায়তায় অতিরিক্ত $200 মিলিয়ন প্রতিশ্রুতি দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. We're looking at being able to empower youth and making sure that they have the opportunities to be able to grow and lead in this country. And so essentially, the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our priority here. This is a new agreement for fiscal year 2023. So this is from our newest funds that are with this government, with this new interim government right now. সংস্কারের পাশাপাশি নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির অবদানকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ছাত্র জনতার আন্দোলনকে বিনষ্ট করতে নানাভাবে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের দোসররাই বিভিন্ন শিল্প কারখানায় আন্দোলনকারী শ্রমিকদের ও ধর্মীয়ভাবে সংখ্যালঘুদের বিষয় নিয়ে নানাভাবে উস্কানি দিচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে নিহতদের মধ্যে বিএনপির 422 জন নেতাকর্মী রয়েছে বলে জানান মির্জা ফখরুল। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার এবং যে আপনাকে নির্বাচন কমিশন সংক্রান্ত একটা সংস্কার কমিটি তো করা হয়েছে বদির আলম মজুমদার সবকে এগুলো, তাই না? আমার তো মনে হয় অতি দ্রুত, এটা 2 মাস লাগার কথা না, এবং 2 মাসের মধ্যে উনি যদি দিয়ে দেন তার একটা নির্বাচন করতে হবে। নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন, অর্থাৎ নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার আইন শৃঙ্খলা বাহিনী, জুডিশিয়ারি, এই কথাগুলি আমরা বলেছি। স্থলগভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়তে পারে। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা রাত বৃষ্টি থাকবে, কাল কমতে পারে। পটুয়াখালীতে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় প্রায় 222 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও ধানের জমি। নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় আরেক জেলা বরগুনায় টানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। 2 দিনের টানা বৃষ্টিতে পানি বেড়ে ফের বন্যার শঙ্কায় লক্ষ্মীপুর জেলায় এরই মধ্যে অনেকে উঠেছেন আশ্রয় কেন্দ্রে।
বৃষ্টিতে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় দুশ্চিন্তা ও আতঙ্কের সময় পার করছে লক্ষ্মীপুরবাসী। বরিশালের আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুর্তজা জুয়েল। বরিশালে কি এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে কিনা জানাবেন। গত 24 ঘন্টায় কত মিলিমিটার রেকর্ড করা হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ একটু জানাবেন, এবং বৃষ্টির কারণে আসলে জনজীবনে কি ধরনের দুর্ভোগ নেমে এসেছে? দোলা, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এর প্রভাবে কিন্তু বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল জুড়ে ভারী বর্ষণ হচ্ছে এবং এটি গতকাল রাত থেকে বিরতিহীনভাবে ভারী বর্ষণ হচ্ছে এবং দমকা সহ ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এই অঞ্চলের উপর দিয়ে, এবং এই মুহূর্তেও এখানে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং এমন চিত্র কিন্তু গোটা বরিশাল বিভাগের 42টি উপজেলা জুড়েই। গত 24 ঘন্টায় বরিশালের বিভাগের 6 জেলার প্রতিটি জেলাতেই 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বিভাগের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় পটুয়াখালী জেলায়। সকাল 9টা পর্যন্ত সেখানে 187 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং বরিশাল জেলায় 157 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এই নিম্নচাপের প্রভাবে এবং বৃষ্টির পানির প্রভাবে শহরে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা অবস্থান করছি বরিশাল নগরীর বটতলা এলাকায়। এখানে কিন্তু বিভিন্ন স্থানে হাঁটু পর্যন্ত পানি রয়েছে এবং এমন চিত্র বরাবরই নগরীর সদর রোড, কাউনিয়া, পলাশপুর, বাদ রোড, কেডিসি, চাঁদমারি এ সকল এলাকা কীর্তনখোলা নদীর তীরবর্তী হওয়ার ফলে এ সকল এলাকার সড়ক এ ধরনের বৃষ্টিতে সবসময় প্লাবিত হয়ে থাকে এবং এর প্রভাবে কিন্তু জনজীবনে একে তীব্র ভোগান্তি তৈরি হয়েছে। বিশেষ করে ভোর থেকে আমরা লক্ষ্য করেছি যে জনজীবন ছিল একেবারেই বিপর্যস্ত। নগরীর যে নিয়মিত যে দৈনন্দিন কার্যক্রম সেটি কিন্তু ব্যাপকভাবে ছন্দপতন হয়েছে। বিশেষ করে নগরীর চকবাজার, সদর রোড এলাকা কিন্তু ছিল একেবারেই জনমানব শূন্য। কিছুক্ষণ পূর্বে বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসায় আমরা দেখতে পাচ্ছি যে শহরে যান চলাচল আরম্ভ হয়েছে, তবে তাও কিন্তু হাঁটু পরিমাণ পানির মধ্যে নাগরিকরা চলাচল করছেন। এর বাইরে বরিশাল নদীবন্দরে এখন পর্যন্ত 1 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বন্দরের উপপরিচালক আব্দুর রাজ্জাক আমাকে কিছুক্ষণ পূর্বে জানিয়েছেন বৃষ্টিপাত এবং ভারী বর্ষণ হলেও যেহেতু সতর্ক সংকেত 1 নম্বরে নামিয়ে ফেলা হয়েছে, সেক্ষেত্রে সকাল 8টা থেকে তারা অভ্যন্তরীণ রুটের নৌযান চলাচল আরম্ভ করছেন। তবে সেখানে আমরা গিয়েছি, যাত্রী সংখ্যা ছিল একেবারেই কম। তোলা এই ছিল আসলে বৃষ্টিপাতের প্রভাবে বরিশালের চিত্র। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুর্তজা জুয়েল। যাচ্ছি পরের প্রসঙ্গে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত রাতে তাকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। বাহিনীর এক বার্তায় জানানো হয় 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য ছিলেন। সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এদিকে আওয়ামী লীগ নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুগদাপাড়া এলাকার কাউন্সিলর সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে শনিবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়। ধারণা করা হচ্ছে তিনি সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় ভারত যাওয়ার পরিকল্পনা করছিলেন। সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে অধিকাংশ পোশাক কারখানা উৎপাদনে ফিরেছে, তবে আশুলিয়ায় বন্ধ রয়েছে 20টি কারখানা। এর মধ্যে শ্রম আইনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে 18টি এবং বাকি 2টিতে দেওয়া হয় সাধারণ ছুটি। এছাড়া বৃষ্টি উপেক্ষা করে সকাল 8টা থেকে খোলা কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করেন। এখন পর্যন্ত কোথাও কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। অব্যাহত রয়েছে সেনা টহল। এদিকে শ্রমিক অসন্তোষ নিরসনে অভিযোগ পর্যবেক্ষণ কমিটির সদস্যরা আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেছেন। তারা কথা বলেন শ্রমিক, মালিক সহ পোশাক খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে। বন্ধ করে বা ফ্যাক্টরি বন্ধ করে কাজ বন্ধ করে থাকার কোনো দরকার নেই। এইটা আমরা তাদেরকে তাদের বিষয়গুলো জানবো, শুনবো, বুঝবো এবং সেই অনুযায়ী যতটুকু প্রয়োজন আছে আমরা সেই ব্যবস্থা নেব। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে সকাল থেকে ঢাকা সহ বিভিন্ন জেলায় পণ্য পাঠানো শুরু করে টিসিবি। সারা দেশের নিম্ন আয়ের 1 কোটি কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে চাল, ডাল ও তেল দেবে প্রতিষ্ঠানটি।
সিটি কর্পোরেশন, জেলা উপজেলা টিসিবির নিজস্ব ডিলারের দোকান বা তাদের নির্ধারিত বিক্রয় কেন্দ্রে এই কার্যক্রম চলবে। 30 টাকা কেজি দরে 5 কেজি চাল, 100 টাকা লিটার দরে 2 লিটার ভোজ্য তেল ও 60 টাকা কেজি দরে 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন একজন কার্ডধারী। তবে রবিবার ডিলারগুলোকে টিসিবি ডাল ও তেল দিতে পারলেও চাল পেতে আরও একদিন অপেক্ষা করতে হবে ডিলারদের। সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে আমরা 1 কোটি পরিবারকে পর্যায়ক্রমে তেল, মসুর ডাল এবং চাল এই 3টি পণ্য আমরা পৌঁছে দিব। আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যাবে, কাল পরশু থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনে যাবে এবং পর্যায়ক্রমে ডিস্ট্রিক্টগুলোতে সবগুলোতে চলে যাবে। বিভিন্ন আঞ্চলিক কার্যালয় ঠিক সেইভাবেই তাদের নিকটবর্তী ডিস্ট্রিক্টগুলো বা পাশাপাশি ডিস্ট্রিক্টগুলোতে শুরু করে এবং পর্যায়ক্রমে সবগুলো ডিস্ট্রিক্টে প্রাপ্যতা স্বাভাবিক। দেশের বাইরের খবর, পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ আম আদমি পার্টির সভায় হঠাৎই সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। 6 মাস কারাগারে থেকে 2 দিন আগে জামিনে মুক্ত হন কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট তার জামিন মঞ্জুর করেছিল। তিনি বলেন, জনগণ রায় না দেওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না। আবগারি দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল। জানিয়ে দেব খেলার খবর। ফলাফল নয়, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে সমানে সমানে লড়াই করাই মূল লক্ষ্য বাংলাদেশের। 2 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে আজ ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার আত্মবিশ্বাসে ভর করে ভারতের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তার দল। 19 সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দিন 15 আগেই নিজেদের ক্রিকেট ইতিহাস নতুন করে লিখেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার সময়টাই বাড়তি আত্মবিশ্বাস ক্রিকেটারদের চোখে মুখে। অনুশীলন নয়, যেন আনুষ্ঠানিকতার স্বার্থেই দলের সাথে যোগ দেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এবারও তাই, আগের রাতে বাংলাদেশে এসে সকালে আবারও উড়াল দিলেন তিনি। হয় হয় করেও হয়ে ওঠেনি বাংলাদেশের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। বিমানবন্দরেই সে আনুষ্ঠানিকতা। শান্ত জানালেন তার লক্ষ্য ভারত জয়। আমার পার্সোনাল লক্ষ্য বাংলাদেশ টিম জিতুক, এটা আমার পার্সোনাল লক্ষ্য এবং প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা 2টা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। পুরো টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি পুরো টিম হিসেবে খেলতে পারি অবশ্যই ভালো ক্রিকেট খেলবো আমরা ইনশাআল্লাহ। দলের সাথে না থাকলেও সাকিব আছেন ক্রিকেটের মধ্যেই, তবে নিজে ফর্মে না থাকাটা ভাবাচ্ছে শান্তকে। স্বস্তির জায়গা বলতে দুর্দান্ত ফর্মের বোলিং আক্রমণ। এক্সপেরিয়েন্সের দিক থেকে আমাদের পেস বোলাররা তুলনামূলকভাবে একটু পেছনের দিকে আছে। স্কিল ওয়াইজ হ্যাঁ হয়তো আমরা কাছাকাছি আছি, বাট স্পিনারদের আমাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে, যে কোনো কন্ডিশনে বল করার ওই অ্যাবিলিটিটা আছে। সো আমি এতটুকু বলতে পারি, পেসার, স্পিনার এবং ব্যাটসম্যান যারাই খেলবেন এই সিরিজটা, প্রত্যেকটা প্লেয়ার 100% দিবেন এবং আমি বিশ্বাস করি যে 5 দিন যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে খুব এক্সাইটিং একটা ম্যাচ হবে। 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ ভারত প্রথম টেস্ট। 27 সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু দ্বিতীয় টেস্ট। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, ডক্টর ইউনূসকে প্রতিনিধি দলের আশ্বাস। দিনভর বৃষ্টিতে নাকাল দেশের বিভিন্ন অঞ্চল, বহু নিচু এলাকায় জলাবদ্ধতা। পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, চান আগাম ভোট। এই ছিল এখনকার মতো। এরপর বিকাল 4টায় থাকছে নিউজ আপডেট, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।